ডাবের ইস্যুটা কি আসলে? ডাব কত কত খরচ হচ্ছে ডাবের পিছনে? এইসব জায়গায় নাকি আপনি হাত দিয়েছেন, এবং একটু জানাবেন আমাদেরকে ফানি ইনসিডেন্ট যদি থাকে। ডাবের পিছে হ্যাঁ। ডাবে হাত দিয়েছি, আসলে হাত দেই নেই, আমি একটু নজর দিয়েছিলাম। এটা এসেছিল আসলে এভাবে যে একটা আমাদের তো নোটশিট আসে প্রত্যেকটা বাজেটের ইয়েতে, তো এক জায়গায় দেখলাম 5 লক্ষ টাকার জাস্ট ডাবের পিছে 5 লক্ষ টাকার একটা বাজেট এসছে আর কি। তো প্রশ্ন করলাম যে 5 লক্ষ টাকার বাজেট পিস কত? না, আমি পিস কথাও জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি 5 লক্ষ টাকার বাজেট ডাব কত ডাব লাগবে, কত সময়ের জন্য কত ডাব লাগবে। তো বলে যে এটা তো পুরো ইয়ের জন্য। তো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ডাবের দাম কত করে? বলে 150 টাকা করে। 150 টাকা করে যদি ডাব হয়তো 5 লক্ষ টাকায় তো অনেক ডাব পাওয়ার কথা। তো এত ডাব আমাদের লাগবে কিনা, কোথায় লাগবে? তো পুরো আপনাদের একটা ব্রেকডাউন নিয়ে আসেন যে পুরো সিজনের মধ্যে কখন কখন কোথায় কি হবে। তো বলে ও আচ্ছা। তারপরে তারা গেল, গিয়ে ব্রেকডাউন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি দেখলাম যে না, পুরো সিজন অনুযায়ী তারা যেভাবে ইয়ে করছে হয়তো একটু মিতব্যয়ী হওয়া সম্ভব ছিল, তারপরেও আমি সেটা দিয়ে দিয়েছি। তো প্রথম ওটা এসছেই ওইভাবে যে আমি ডাব নিয়ে প্রশ্ন করলাম, এটাই একটু অ্যালার্মিং। ক্রিকেটারদের খাবার নাস্তা, খাবার নাস্তা, ক্রিকেটারদের নাস্তা নিয়ে কখনো আমি প্রশ্ন করিনি, কিন্তু এসছে ওভারঅল যে এরকম ছোট ছোট জিনিসে হাত দেওয়া হচ্ছে কিংবা খরচের হিসাব করা হচ্ছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি শুরুতে, আমি প্রথম বিসিবিতে ঢোকার পরে, আমার ডিপার্টমেন্টে ঢোকার পরে আমি একটা জিনিস বলেছি ওদেরকে সবাইকে, যে নিয়মের ভিতরে যত কিছু আছে সব কিছু চলবে, নিয়মের বাহিরে যা আছে সব বন্ধ হয়ে যাবে। কতটা অনিয়ম হয়েছে এর আগে মনে হচ্ছে আপনার এখন দেখে খাতাপত্র? অনেক অনিয়ম হয়েছে, ছোট ছোট অনিয়ম, ধরেন ছোট ছোট এতটুকু এতটুকু অনিয়ম ধরলে তো এক সময় সবগুলো যোগ করলে অনেক বড় অনিয়ম হয়ে যায়। তো আমি দেখেছি ছোট ছোট যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলোকে আমি বললাম যে এগুলি কি নিয়মের ভিতরে আছে? আমি 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 কোনটা নিয়মের ভিতরে কোনটা অনিয়ম সেটা আমি নিজে ঠিক করিনি, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা কি বোর্ডের নিয়মের মধ্যে আছে? যেগুলি আছে বল যে হ্যাঁ স্যার এগুলি নিয়মের মধ্যে আছে, ওকে টিক দেন। এটা নিয়মের মধ্যে আছে না, এটা নাই, এখানে ক্রস দেন। শামীম চৌধুরী তো অনেক চা খেয়েছেন না, যেখানে নাজমুল ভাই একটা কোশ্চেন রাখলো, এখানে কিন্তু কৌতূহল রেখে গেছেন বেসিক্যালি, যে উনি বলছেন যে 5 লক্ষ টাকা ডাবের একটা বিল সাবমিট করা হয়েছে, এটা কি একটি সিরিজের জন্য নাকি পুরো রাউন্ড দ্য ইয়ারের জন্য? একটা সিজন, সেটা এটা হ্যাঁ, এটা উনি উল্লেখ করেননি। উনি গল্পের ছলে হয়তো উনি বলবে, আশা করবো যে এটা বিষয়টা ক্লিয়ার হওয়া ভালো। আর একটা সেটা হচ্ছে কি, আমি যতটা জানি একটা ট্যুরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ বাংলাদেশ, মানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে যে ট্যুরটা করেছে গত বছর, সেই ট্যুরের সম্ভবত সেই ট্যুরেরই ডাবের বিলটাকে, অস্বাভাবিক বিলটা দেখানো হয়েছিল। যেই বিলটাকে আপনার ধরেন একটা ক্রিকেটার একদিনে 10-12টা ডাব খায় একই দিনে, তার যদি এই ধরনের অস্বাভাবিক বিল চলে আসে তাহলে নিশ্চয়ই ওনার এই বিষয়টাকে হাত দেওয়ার কথা। ডাবের দাম ঠিক আছে, এক একজনের ডাবের ভাগে দামটাকে অনেক পড়ছে। প্রায় আমি দেখলাম ইয়ে করে, আমি দেখলাম না, আমি ওদেরকে দিয়ে হিসাব করানো, ওরাই বললো যে পার হেড প্রায় 14টা ডাব করে পড়ে। আচ্ছা, আপনি এই জায়গাটা অ্যাড্রেস করতেছেন, তাহলে আপনি যদি 14টা ডাব যদি আপনি কেটে একটা বালতির মধ্যে রাখেন, পুরো এক বালতি পানি হয়ে এক বালতি পানি হয়ে যাবে। এক বালতি পানি তো গোসলই করতে পারবেন আপনি, তাহলে আপনি ডাব থেকে গোসল করতেছেন। আর ডাব তো নিশ্চয়ই এটা যদি আপনি মেডিকেল সায়েন্সও নিশ্চয়ই বলবে না যে আপনি একজন 14টা ডাব একদিন খেতে পারবে। যদি সে আপনার খুব বড় ধরনের পেশেন্টও হয়, তাও তো নিশ্চয়ই এই প্রেসক্রিপশন দিবে না। তাহলে এটা কেন, এটা কারা করছে? এই একটা নাকি এমন যে একটা ডাব শো করেই আপনি 14টা ডাবের বিলটা নেওয়া হচ্ছে? বিষয়টা কেমন লাগে না? আচ্ছা, এই ধরনের অস্বাভাবিক বিল কিন্তু ক্রিকেট বোর্ডের নতুন কিছু না। আপনি দেখেন, এটা কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামেই এসে আমি কিন্তু অগস্ট পরবর্তী, মানে এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী সময় আমি কতগুলো জিনিস বিদেশ সফরের সময় কিভাবে আমি অ্যাড্রেস করে গিয়েছিলাম। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড বিগত 3 নির্বাচনী টার্মে 2770 কোটি টাকা খরচ করেছে, যেখানে আপনি যদি প্রচ্ছন্নভাবে আপনি সব জায়গায় হাত দেন,
অ্যাটলিস্ট 1300 কোটি টাকা সম্পূর্ণ জলে গেছে, যেটার কোনো হিসাবই আপনি পাবেন না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং এইটা নিয়ে কিন্তু দুদকের রিপোর্টে 26টা হেডে ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল করাপশনের একেবারে দুদক তার যে এনফোর্সমেন্ট টিমের হিসাবে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 26টা হেডে দুর্নীতি, আর্থিক দুর্নীতির প্রমাণ তারা পেয়েছে ক্রিকেট বোর্ডের থেকে। আজও পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ড এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কথাও বলতেছে না। এবং যারা এর সাথে জড়িত, যারা সহযোগী ছিল, ওই প্রত্যেকটা কাগজে স্বাক্ষরে সহযোগী ছিল, তাদের কোনো বিচার আমরা দেখিনি। যেহেতু নাজমুল ভাই সামনে আসছে, নাজমুল ভাইয়ের কাছে অ্যাড্রেস করবো, নাজমুল ভাইয়ের মাধ্যমে যেন সেই বিচারগুলো হয়। আর নাজমুল ভাইকে আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি, সেটা হচ্ছে নাজমুল ভাই নিজেও, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় IBA থেকে পাশ করেছেন, উনি কিন্তু লেখাপড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সের থেকে করেছেন, তাই না? ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করেছেন, চশমা পাওয়ারও আছে নিশ্চয়ই, দেখতে সুবিধা হবে যে কত কি। এবং উনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালান, সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে উনি ফাইন্যান্সিয়াল সেক্টরটা উনি দেখেন, আমি যতটা জানি আর কি। তাহলে আমার প্রশ্নটা ওই জায়গা না, প্রশ্নটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল অডিট করে যে কোম্পানিটা, মুসি মুহিত নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমি যতটা জানি সাবেক এক পরিচালকের, মানে ফাইন্যান্স চেয়ারম্যানের তার খুব কাছের লোকের প্রতিষ্ঠান এটা। আর একটা হচ্ছে আপনার হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল অডিট করে, একটা হলো এক্সটার্নাল অডিট করে। এই দুইটা কোম্পানি প্রতি বছর ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্টের এগেনস্টে 46 লক্ষ টাকা বিল নেয়। তারা যেই পরিমাণ তাদের রিপোর্টে যেইগুলো ভ্যালিড, প্রত্যেকটাতেই আপনার আপত্তি তুলেছে অডিট আপনার ইসের থেকে, দুদক থেকে। তাহলে আমার সেই প্রতিষ্ঠানদেরকে রাখবে কেন? আবার কেউ কেউ বলে থাকে যে এই মুসি মুহিত কোম্পানি, তারা যে অডিট করতেছে যাদেরকে দিয়ে, যে সাবেক এক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান দ্বারা পরিচালিত, এই প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রতিটা কাগজ তাৎক্ষণিকভাবে ক্রিকেট বোর্ডের পরিচালকদের আগে তারা পেয়ে যাচ্ছে, সেই বিগত সাবেক পরিচালক পেয়ে যাচ্ছে। এবং ওই যে আপনি যে চক্রটা, এই ফাইন্যান্স সেক্টরে যারা চাকরি করছেন বা বিভিন্ন ক্রিকেট বোর্ডের এই একটা চক্র আছে, যারা অনিয়মের, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকদের অনিয়মের সাথে যাদের যোগসূত্র, তাদেরকে কেন রিমুভ করা যাচ্ছে না? এবং এই আপনার এই দুইটা অডিট কোম্পানিকে কেন এখনো রিমুভ করতে পারতেছেন না? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। যেহেতু উনি আজকে সামনেই আছে, ওনার জন্য ভালো হবে উনিও ব্যাখ্যাটা দিতে পারবেন। প্রশ্নটা ছিল, জানি না, প্রশ্নটা ছিল হয়তো এই ধরনের যে আপনি এই যে ICCর যে আপনি রেভিনিউ শেয়ারিং মানিটা ক্রিকেটারদের মধ্যে বন্টন করবেন কিনা, কারণ ক্রিকেটাররা যদি ওয়ার্ল্ড কাপে না খেলতে পারে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইটা ছিল কোশ্চেন। যিনি কোশ্চেন করেছেন বা যেভাবে কোশ্চেনটা আসছে না কেন, এই কোশ্চেনটা প্রপার ছিল কিনা, এটা একটা প্রশ্ন এই কারণেই যে রেভিনিউ শেয়ারিং মানি যেটা, এটা সাধারণত প্রত্যেকটা বোর্ডের অ্যাকাউন্টে জমা হয়, ICC যেটা দেয়। এই অঙ্কটা এত বেশি কারণ আপনি জানেন যে এই ওয়ার্ল্ড কাপে শুধু প্রাইজ মানে $13.65 বিলিয়ন। আচ্ছা গেল, শুধু তাই না, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে ICC এত বড় একটা ব্যবসা করেছে যে $600 মিলিয়ন শুধু এইখান থেকে যে রেভিনিউ শেয়ারিংটা, এটা ফুল মেম্বার নেশন এবং পার্টিসিপেটিং নেশনদের মধ্যে বন্টন হবে। আমি জানি না আমার কথাটা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে যদি আপনি ফুল মেম্বার নেশন হিসাবে, আপনার জন্য কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যালটমেন্ট আছে এই রেভিনিউ শেয়ারিং মডেলে, যেটা বলে অর্থাৎ বাংলাদেশ যদি পার্টিসিপেট নাও করে, তো বাংলাদেশ ক্রিকেট টিম যদি কোয়ালিফাই নাও করতো, তাহলেও ICC রেভিনিউ শেয়ারিং মানিটা পেত। এই অঙ্কটা এত বেশি, এটা আপনি ক্রিকেটের মধ্যে ডিস্ট্রিবিউশন ইন্ডিয়ার মতো দেশও করার সাহস পায় না। কোনটা করে সেটা হচ্ছে আপনি প্রাইজ মানিটা করতে পারে। প্রাইজ মানিটা অঙ্কটা কি, প্রাইজ মানিটাও কি, আপনি যদি প্রাইজ মানিটা এমন হয় যে এই যে আপনি ম্যাচ উইনিং বোনাস টোনাস এইগুলো বন্টন করে, তারা সব দেশই করে, কিংবা পজিশন, আপনি পজিশন সেটা, কিন্তু আপনি রেভিনিউ শেয়ারিং মানি করতে পারবেন না, কারণ এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাই না? ক্রিকেট চলতেই পারে। এটা একটা ICC একটা অ্যাম্বুশ মার্কেটিং করেছে। ICCর মেগা ইভেন্ট আপনিও জানেন, আমিও জানি, সেটা হচ্ছে ICC ওয়ার্ল্ড কাপ 50 ওভারের যে ম্যাচ, তারপরেই হচ্ছে এই T20 ওয়ার্ল্ড কাপ। মেয়েদেরটা তো আপনি মেয়েদের প্রাইজ মানিটা কিন্তু এখন ছেলেদের সমান করা হয়েছে, কিন্তু মেয়েদের তো ওয়ার্ল্ড কাপ তো আপনি সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে সকল কিছু কখনো ছেলেদের সমকক্ষ হতে পারে না, ওরা ওই জায়গাটা যেতেও পারে না। এই জায়গাটা আমার মনে হয় নাজমুল এটা ক্লিয়ার করা দরকার যে ক্রিকেট বোর্ড এই খাত থেকে ICC রেভিনিউ শেয়ারিং, মানে ICC রেভিনিউ শেয়ারিং মডেল থেকে ক্রিকেট বোর্ড এই খাতে কত টাকা পেয়েছে। আর আমি যত জানি এটা কিন্তু আপনার বিভিন্ন ইনস্টলমেন্টে কিন্তু ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়, সকল বোর্ডকে যেভাবে দেওয়া হয় ক্রিকেট বোর্ডকেও সেভাবে দেওয়া হয়। সেই টাকা কি আমরা ইনশিওর করতে পারছি কিনা ICC কাছ থেকে, বিষয়টা
জি, এটা ঠিকই বলেছেন আপনি। আমাদের ক্রিকেট বোর্ড থেকে, আইসিসি থেকে আমরা দুভাবে টাকা পাই, বছরের দুবার টাকা পাই আমরা। এটা হচ্ছে টোটাল 2023 থেকে 27 ওরা প্রতি 4 বছরের একটা করে রেভিনিউ স্ট্রিম তৈরি করে। ওকে, প্রতি 4 বছর পর পর। এই 4 বছরের এটা ওরা আগের 4 বছর এবং যেই বছর এটা ইয়ে করা হচ্ছে, আপনার স্ট্রিমটাকে অ্যাপ্রুভ করা হচ্ছে, সেই 5 বছরের অ্যানালিসিস করে ওরা পরবর্তী 4 বছরের জন্য ওরা একটা রেভিনিউ স্ট্রিম তৈরি করে নেয় এবং এই রেভিনিউ স্ট্রিমটা ফিক্স। 2027 সাল পর্যন্ত আমাদের যাই অবস্থা হোক না কেন, আমরা এই বছর খেলতে যাইনি, পরের বছর যদি কোনো কারণে, অন্য কোনো ঘটনার কারণে যদি আমাদের খেলা বাধাগ্রস্ত হয় বা কিছু হয়, তাতেও কিন্তু আমাদের এই 4 বছরের যে রেভিনিউ স্ট্রিম যেটা সেট হয়ে আছে, এতে কোনো বাধাগ্রস্ত হবে না। ওকে, ফাইন। এবং আমরা প্রতি বছর এখনকার যে রেভিনিউ স্ট্রিম, এই স্ট্রিম অনুযায়ী আমরা প্রতি বছর বিসিবি পায় $20.4 মিলিয়ন। 20.4 মিলিয়ন ডলার। এই $20.4 মিলিয়ন আমরা বছরের 2 ভাগে পাই, একটা হচ্ছে জুনে পাই, একটা হচ্ছে ডিসেম্বরে পাই। 50% পাই জুনে, 50% পাই ডিসেম্বরে। আরও একটা $4 মিলিয়ন একটা ইয়ে আছে, যেই $4 মিলিয়ন প্রতি বছরের ইয়েতে এটা আমাদের আইসিসির কাছে এটা একটা জমা থাকে, কন্টিনজেন্সি ফান্ড হিসেবে এটা জমা থাকে। এটা প্রত্যেকটা মেম্বার কান্ট্রির জন্য এটা ইকুয়াল। কারো যদি যেমন ইন্ডিয়া 170 মিলিয়ন বা কত মিলিয়ন এরকম কিছু একটা পায়, ওর সাথেও কিন্তু $4 মিলিয়ন আছে। বুঝতে পারছি। পাকিস্তান আছে, এ আছে, যেই যার যাই থাকুক না কেন তার সাথে একটা $4 মিলিয়ন। এই $4 মিলিয়ন হচ্ছে কন্টিনজেন্সি। এই কন্টিনজেন্সিটা কোনো কারণে, ধরেন আমাদের বিদেশে ছেলেরা গেল, কোনো কারণে হয়তো একটা ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হলো, ওই ইমার্জেন্সি ফান্ড তখন ওরা ওইখান থেকে দিয়ে দিচ্ছে। আবার পরবর্তীতে আমরা এখান থেকে এসে যখন আমরা ওটাকে রিকনসাইল করছি, এইভাবে প্লাস মাইনাস করে করে প্রতি 2 বছর 3 বছর পরে পরে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে। এই অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্টটা ওরা তখন একটা নির্দিষ্ট সময় পরে ওটা দিয়ে দেয়। তো 27 সাল পর্যন্ত রেভিনিউ শেয়ারিং এর যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটে বাংলাদেশ কোনো হ্যাম্পার করছে না, টাকা পাচ্ছে। কিন্তু এই যে পার্টিসিপেট করা, পার্টিসিপেশন ফি কিংবা পজিশনে যাওয়ার পরে যে টাকাটা বাড়তো, প্লেয়ারদের ম্যাচ ফি থেকে শুরু করে উইনিং মানি সবকিছু এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমাদের কিছুই আছে। এবং এই অংশটা আসলে শামীম ভাই যেটা বললেন যে ম্যাচ ফি বলেন বা প্লেয়ারের প্রাইজ মানি বলেন, এই পুরোটাই আসলে আইসিসির ফরম্যাট অনুযায়ী, রেভিনিউ শেয়ারিং এবং আইসিসির রেভিনিউ মডেল অনুযায়ী এই পুরোটাই আসলে কোনো বোর্ডের পাওনা না, এই পুরোটাই প্লেয়ারদের পাওনা, প্লেয়ারদের স্টাফ, কোচিং স্টাফ এবং হ্যাঁ, প্লেয়ার এন্ড কোচিং স্টাফ। তার মানে হচ্ছে এখানে আইসিসির টোটাল রেভিনিউর যে পার্ট, যে রেভিনিউটা 2টা ভাগে, একটা হচ্ছে প্লেয়ারদের খেলা চলাকালীন সময়ে তাদের যে সমস্ত অংশগুলি, যেমন আপনি বোনাস বললেন বা এই অংশগুলি, এগুলো একটা পার্ট। আরেকটা হচ্ছে বোর্ডের জন্য রেভিনিউ শেয়ারিং। এই রেভিনিউ শেয়ারিং এই পুরোটাই হচ্ছে বোর্ডের অংশ। এইখান থেকে কারো কাছে কোনো শেয়ার হয় না। ওকে, এটা হচ্ছে বোর্ড পরিচালনার জন্য। প্লেয়ারদেরকে আপনার এই যে ধরেন খেলোয়াড়দের পাঠানো হচ্ছে, তাদের পরিচর্যা করা হচ্ছে, এই সব কিছু কিন্তু এর অংশ, এর ভিতর থেকেই করা হচ্ছে। এবং তারা ওইখানে যাওয়ার পরে তাদের খেলা এবং তাদের পারফরমেন্স অনুযায়ী যেটা হয়, সেটা খেলা শেষ হয়ে যাওয়ার পরে আইসিসি হিসাব করে ওটা একটা চাঙ্কে ওরা প্রত্যেকটা বোর্ডে পাঠিয়ে দেয়। একেবারে আমি পরিষ্কার ধারণা পেলাম।